হ্যালো সবাইকে, টিউটোপিয়ার ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত। আমি মেঘা ম্যাম চলে এসেছি তোমাদের সাথে ক্লাস 11 নিউট্রিশনের আরো একটা ভিডিও নিয়ে। ইউটিউবের যে ক্লাসগুলো আমাদের চলছে সেই ক্লাসে আমরা কিন্তু লাস্ট কিছু ক্লাস ধরে ভিটামিন সম্পর্কে পড়াশোনা করছি। তাহলে ভিটামিনের অলরেডি কিন্তু তেলে দ্রবণীয় ভিটামিন সম্পর্কে কিছুটা আমরা জেনে ফেলেছি। আগের দিনের ক্লাস ছিল জলে দ্রবণীয় ভিটামিন নিয়ে, আজকের ক্লাসটাও কিন্তু আর একটা খুব ইম্পর্টেন্ট জলে দ্রবণীয় ভিটামিন নিয়ে। দেখতে পাচ্ছ ভিটামিন B2 এর অভাবের কারণ, অভাবের ফল অ্যাকচুয়ালি, আর মানে কারণ সহ ফলাফল পুরোটা আলোচনা করবো আজকের ক্লাসে। ঠিক আছে, চলো আর দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দিই আজকের ক্লাস। প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই B2 এর রাসায়নিক নাম কি। B2 এর রাসায়নিক নাম মনে হয় আমাদের বলে দেওয়ার কিছু নেই, কারণ বইতে তো রয়েছে এবং বারবার পড়াশোনা করার জন্য এই নামটা কিন্তু ভুলে যাওয়ার একদমই কারণ নেই। তাও আরেকবার করে লিখে দিচ্ছি তোমাদের আরেকবার ইনফরমেশনের জন্য। B2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। এই রাইবোফ্লাভিনের ভেতরে ফ্লাভিন যুক্ত রয়েছে, তাই তো? তাই B2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, অনেক সময় কিন্তু পরীক্ষায় চলে আসে, তাই ভালো করে মাথায় রেখো। এরপরে যেখানে যাব সেটা হচ্ছে এর রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনটা একটুখানি খটোমটো দেখতে হলেও মোটামুটি C17, H20, N4 এবং O6 এটাই হচ্ছে আমাদের B2 বা রাইবোফ্লাভিন। এই যে গঠনটা, সেই গঠনটা তোমাদের পরীক্ষায় যে আসবে এরকম কোনো ব্যাপার নেই। তবুও বারবার একটাই কথা বলে রাখি, যখন কোনো ভিটামিন সম্পর্কে পড়ছি তাকে ঠিক দেখতে কিরকম যদি না জানি, আমার মনে হয় পড়াশোনাটা মনে হয় একটুখানি মানে বাকি রয়ে গেল, মানে আইডিয়াই পেলাম না যার সম্পর্কে তার কাজ, তার অভাবের ফল পড়লাম, সেটা আসলে জিনিসটা কি। তো সেই জন্য এই ছবিটা তোমাদের জন্য রেখেছি। এই ছবিটা পরীক্ষার খাতায় তোমার লিখতে আসবে না, ড্রয়িং করতে আসবে না, স্টিল তোমাদের ইনফরমেশনের জন্য এই ছবিটা দিয়ে দেওয়া। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে B2 এর বৈশিষ্ট্য। B2 এর বৈশিষ্ট্যের কথা বলতে গেলেই প্রথমেই যেটা বলতে হবে, B2 আমরা সবাই জানি যে এটা হলো জলে দ্রবণীয় ভিটামিন, তাই তো? তাহলে জলে দ্রবণীয় ভিটামিন তেলে দ্রাব্য অবশ্যই হবে না। তাহলে প্রথম যে পয়েন্টটা, কারণ জল আর তেল কি মেশে? কখনোই মেশে না। তাই B2 এর বৈশিষ্ট্য বলতে গেলে প্রথম যে বৈশিষ্ট্যটা বলবো সেটা হচ্ছে জলে দ্রাব্য এবং তেলে অদ্রাব্য। হয়ে গেল প্রথম পয়েন্ট, আমাদের সঙ্গে পড়া হয়ে গেল। এরপরে জলে দ্রাব্যতার সঙ্গে হলেও এর সাথে রিলেটেড আরেকটা পয়েন্ট, যেটা হচ্ছে তাপ সহ্য করার বিষয়টা। খুব বেশি তাপ কিন্তু সহ্য করতে পারবে না কোনো জলদ্রবণীয় ভিটামিনে, কিন্তু খুব বেশি তাপ সহ্য করতে পারে না। কেন সহ্য করতে পারে না? তার কারণ হচ্ছে খুব বেশি তাপ দিলে তো জল বাষ্প হয়ে যায়, বাষ্পর সঙ্গে জলে দ্রবণীয় ভিটামিনও কিন্তু বাষ্প হয়ে যেতে পারে। তাই জন্য এরা জলে দ্রবণীয় ভিটামিন যেগুলো, সেগুলো খুব বেশি তাপ সহ্য করতে পারে না। তাহলে অত্যাধিক তাপ সহ্য করতে পারে না। হয়ে গেল আমাদের সেকেন্ড পয়েন্ট। এরপরে থার্ড আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, সেটা হচ্ছে সূর্যালোকের উপস্থিতি। দেখো, সূর্যালোকের প্রেজেন্সে কিন্তু B2 ভিটামিন নষ্ট হয়ে যায়। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে নষ্ট হয় এবং লুমিফ্লাভিন নামক একটি যৌগ তৈরি করে। এই রাইবোফ্লাভিন থেকে আলোর প্রেজেন্সে লুমিফ্লাভিন যৌগ তৈরি করে। তাহলে ফোর্থ পয়েন্ট লিখলাম, লুমিফ্লাভিন যৌগ তৈরি করে। ঠিক আছে, তাহলে 4খানা পয়েন্ট পেয়ে গেলাম। পরীক্ষায় ইউজুয়ালি 2টো পয়েন্ট লিখতে দেয়, কারণ B2 এর বৈশিষ্ট্য যে কোনো 2টো পয়েন্ট বা 2 নম্বরই আসে। সেখানে তুমি যদি 4খানা পয়েন্ট জেনে রাখো, তোমার জন্য পরীক্ষায় 2 নম্বরের জন্য লিখে আসা খুব একটা টাফ ব্যাপার হবে না। এরপরে
এরপরে B2 এর দৈনিক প্রয়োজনীয়তা। দেখো, যে কোনো ভিটামিন বা যে কোনো খনিজ লবণ বা যে কোনো খাদ্য উপাদানের কথা যদি আমি বলি, সে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস যাই হোক না কেন, প্রত্যেকেরই কিন্তু একটা নির্দিষ্ট চাহিদা রয়েছে। আর এই নির্দিষ্ট চাহিদাটা কে মেপে দিয়েছে? ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অনুযায়ী এই RDA বা রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউয়েন্সেস রয়েছে। এই RDA অনুযায়ী কিন্তু আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট পূর্ণ করলে সেই ভিটামিনের অভাবজনিত কোনো রোগ বা সেই খনিজ লবণের অভাবজনিত কোনো রোগ আমাদের শরীরে হয় না। তাহলে এই ক্ষেত্রে ভিটামিন B2 এর দৈনিক প্রয়োজনীয়তা কত, চলো দেখে নিই। দেখো, প্রথমেই রয়েছে প্রাপ্তবয়স্ক পুরুষ। প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য চাহিদা খুবই কম, 1.4 থেকে 2.1 মিলিগ্রাম। বারবার করে একটা কথা বলি, এই যে ইউনিটটা মিলিগ্রাম, এটা মনে রাখা কিন্তু বাঞ্ছনীয়। তার কারণ হচ্ছে মিলিগ্রাম, গ্রাম, মাইক্রোগ্রাম এই ইউনিটগুলো তুমি যদি গুলিয়ে ফেলো, ধরো এখানে যদি তুমি 1.4 থেকে 2.1 মিলিগ্রামের জায়গায় গ্রাম লিখে ফেললে, তখন কি হবে? একটা বড় গোল্লা পাবে। তার কারণ হচ্ছে গ্রাম আর মিলিগ্রাম তো হেল এন্ড হেভেন তফাৎ, তাই না? তো সেই জন্য সব সময় ইউনিটটা মনে রাখবে। বিভিন্ন ভিটামিন, খনিজ লবণের ক্ষেত্রে কিন্তু ইউনিটগুলো চেঞ্জ হতে থাকে। তাই কোন ভিটামিন গ্রামে, কোন ভিটামিন মিলিগ্রামে, কোন ভিটামিন মাইক্রোগ্রামে, এই তথ্যগুলো মাথায় একদম বসিয়ে নেওয়াটা খুব দরকার, আদারওয়াইজ কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্সেস থাকে এবং সেক্ষেত্রে নাম্বার কমবে। তো সেটা মাথায় রেখে কাজ করো, কারণ পরীক্ষা যত আসবে, পরীক্ষা যত এগিয়ে আসবে, তত এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের প্রয়োজন হবে। এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে 1.1 থেকে 1.7 মিলিগ্রাম, সাধারণত পুরুষদের তুলনায় একটু কম। এরপরে গর্ভবতী ও প্রসূতি মায়ের ক্ষেত্রে অবশ্যই নর্মালি এই যে প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টটা ছিল তার সঙ্গে 0.3 মিলিগ্রাম বেশি, কারণ গর্ভবতী অবস্থায় তার বাচ্চার হেলথের জন্য, প্রসূতি অবস্থায় মাতৃদুগ্ধে B2 ভিটামিনের তার B2 ভিটামিনের আধিক্য করার জন্য, যেহেতু শিশু সেখান থেকে পান করবে। তো এইগুলো বজায় রেখেই কিন্তু এই চাহিদা লেখা হয়েছে। এরপরে সদ্যজাত শিশুর ক্ষেত্রে 65 মাইক্রোগ্রাম, এখানে কিন্তু মিলিগ্রাম বলা হয়নি। কেন বলা হয়নি? কারণ ছোট শিশুর চাহিদাও অনেক কম থাকে। 65 মাইক্রোগ্রাম, কিন্তু সেক্ষেত্রে কি বলা হয়েছে? বলা হয়েছে পার কেজি দেহের ওজন। শিশুর ওজন যদি 2 কেজি হয়, 3 কেজি হয়, 4 কেজি হয়, 6 কেজি হয়, সেই অনুযায়ী কিন্তু এটাকে গুণ করে তবেই তার রিকোয়ারমেন্ট বেরোবে, ঠিক আছে? কিন্তু এই যে চাহিদা, সেটাও কিন্তু যেমন ইচ্ছে হবে না। যেমন ধরো, একটি শিশু যদি অধিক ওয়েট হয় শিশুটির, বা আন্ডার ওয়েট হয়, তো তার ধরো শিশুটির ওয়েট হওয়ার কথা ছিল 10 কেজি, সেখানে তার ওয়েট হচ্ছে 15 কেজি, তাহলে কি আমি 15 × 65 মাইক্রোগ্রাম করব? না। এটা যদি তার আইডিয়াল ওয়েট হয় 10 কেজি, তাহলে 10 গুণ 65 মাইক্রোগ্রাম করব, মানে 650 মাইক্রোগ্রাম করব, ঠিক আছে? তাহলে এইভাবে বুঝেই কিন্তু আমাদের মনে রাখতে হবে। এছাড়া একটা ব্রড ক্লাসিফিকেশন করা হয়, একটা ব্রড চিন্তা করে দেখা হয়েছে যে ICMR কি সুপারিশ করেছে, যে 1000 কিলো ক্যালোরি শক্তির জন্য, প্রতি 1000 কিলো ক্যালোরি শক্তির জন্য 0.55 মিলিগ্রাম রাইবোফ্ল্যাভিনের প্রয়োজন রয়েছে সেই শক্তিকে কাজে লাগানোর জন্য। তাহলে এইটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা আমরা মাথায় অবশ্যই রাখতে পারি, এবং এক্ষেত্রে কিন্তু বাকিগুলো মনে রাখতেও আমার খুব সুবিধা হবে। তাহলে চলে যাচ্ছি এর পরে কি আছে। দেখো, ভিটামিন B2 এর একটা উৎসের চার্ট রেখেছি। ভিটামিন B2 এর উৎসের কথা যদি বলতে চাই, প্রথমে সেটাকে ক্লাসিফাই করেছি সমৃদ্ধ উৎস, মানে সব থেকে বেশি যেগুলোতে পাওয়া যায়, তারপর ভালো উৎস, মানে মোটামুটি ভালো পরিমাণে যেগুলোতে পাওয়া যায়, এবং সবার শেষে মাঝারি উৎস। সমৃদ্ধ উৎসের মধ্যে কি কি রয়েছে দেখো, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। এই চারটে হচ্ছে সমৃদ্ধ উৎস, মানে 3 মিলিগ্রাম পার 100 গ্রাম থেকে শুরু করে মোটামুটি 1.3 মিলিগ্রাম, মানে 1.3 থেকে 3 যদি বলি তাহলে আর একটু ভালো হয়, যেহেতু সর্বশ্রেষ্ঠ বলছি আমি, সেক্ষেত্রে বড় থেকে ছোট সংখ্যা হিসেবেই বললাম। কি কি আছে? রয়েছে লিভার বা যকৃৎ, যকৃতে তো সমস্ত ভিটামিনস মিনারেলসই জমা থাকে, তাহলে অবশ্যই এটা একটা উৎস। শুষ্ক ইস্ট বলো, এগ পাউডার বলো, স্কিমড মিল্ক বলো, হোল মিল্ক বলো, সমস্ত মানে দুধে ভালো মতন থাকে ভিটামিন B2 বা রাইবোফ্ল্যাভিন। এরপরে ভালো উৎসের মধ্যে দেখো আবার দেওয়া হয়েছে দুধ, ডিম, মাংস, মাছ, সম্পূর্ণ দানা শস্য, ডাল, তৈলবীজ, বাদাম, যেখানে মোটামুটি ধরে রাখো
0.15 থেকে 0.35 পর্যন্ত রিকোয়ারমেন্ট রয়েছে, মানে তার মধ্যে এই কম্পোনেন্টসটা রয়েছে। এরপরে মাঝারি উৎস মানে হচ্ছে একদম মাঝারি পরিমাণে পাওয়া যায়, মোটামুটি উৎস হিসেবে খেলেই চলে। যেমন ধরো সবুজ পাতাবহুল সবজি, সবজির ভেতরে তো প্রচুর পরিমাণ ভিটামিনস মিনারেলস থাকেই। মিলের চাল বা সাদা ময়দা, মূল কন্দ, অন্যান্য সবজি, এইসব জিনিসে যেখানে একদমই কম, মানে 0.03 থেকে এই ধরো 0.15 বা 30 পর্যন্ত রিকোয়ারমেন্ট হয়ে থাকে। তাহলে একটা উৎসের চাহিদা আমি, মানে উৎসের লিস্ট আমি পেলাম যেখানে বিভিন্ন ধরনের উৎস রয়েছে। এই প্রত্যেকটাই কিন্তু পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ভিটামিন B2 এর উৎস লেখো, এর মধ্যে যে কোনো একটাই তুমি লিখে দিতে পারো, যে কোনো একটা, দুটো, তিনটে তুমি লিখতে পারো। চেষ্টা করবে সব থেকে ভালো উৎস বা সমৃদ্ধ উৎস এবং ভালো উৎসগুলোর মধ্যে যে কোনো 3-4টে পয়েন্ট লিখে দেওয়ার। ঠিক আছে, এরপরে কি আছে দেখি। এরপরে আছে B2 এর অভাবের কারণ। দেখো B2 এর যদি একটা, মানে যে ভিটামিনটা আমি তোমায় প্রথমে বৈশিষ্ট্যের ক্ষেত্রে বললাম জলে দ্রবণীয় ভিটামিন, বললাম সূর্যালোকে নষ্ট হয়, বললাম যে তার খুব একটা মানে ক্যাপাবিলিটি নেই খুব বেশি আলো সহ্য করাতে, তাতে সে রুবিফ্লাভিন যৌগ তৈরি করে। তাহলে আরো কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, আরো কিছু কিছু পয়েন্টস রয়েছে যার মাধ্যমে B2 এর শরীরে অভাব হতে পারে। মানে আমি B2 ভিটামিন যুক্ত খাবার দাবার খাচ্ছি কিন্তু আমার শরীরে অভাব হচ্ছে, তার কিছু কারণ হতে পারে। বা আমি হয়তো খাবার থেকে B2 সঠিক পরিমাণে পাচ্ছি না, তারও কিছু কারণ হতে পারে। তাহলে কি কি সেই কারণ, সেগুলো একটু দেখে ফেলি। একদম প্রথম যে কারণটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে উত্তাপ। উত্তাপ সম্পর্কে অলরেডি বলে দিয়েছি যে অতিরিক্ত উত্তাপ B2 ভিটামিন সহ্য করতে পারে না। যেমন ধরো বললাম না দুধ খুব ভালো উৎস B2 ভিটামিনের, কিন্তু মানে রাইবোফ্ল্যাভিনের। যদি রাইবোফ্ল্যাভিন যুক্ত দুধ মানে নর্মাল দুধ যখন ফোটানো হয় বা পাস্তুরাইজেশন করা হয়, সেক্ষেত্রে কিন্তু 20 থেকে 30% ভিটামিন B2 নষ্ট হয়ে যায়। ভিটামিন B2 নষ্ট হয়ে যায় শুধুমাত্র উত্তাপ দেওয়ার জন্য। এবং তার সাথে যদি খাওয়ার সোডা ইউজ করা হয় তাহলে তো একদমই ভিটামিন B2 নষ্ট হয়ে যায়। তাহলে উত্তাপ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হতে পারে ভিটামিন B2 কে নষ্ট করার জন্য। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে সূর্যালোক। ধরো ফ্রেশ ভেজিটেবলস যেগুলো, যেমন ধরো একটু আগে বলছিলাম সবজি বলতে পারো, বাঁধাকপি বলতে পারো, পালং শাক বলতে পারো, এই ধরনের ভেজিটেবলস গুলো যদি আমরা সূর্যালোকে ফেলে রাখি, এমনি অনেক সময় রাখা হয় না রোদে, তো সূর্যালোকে বা রোদে ফেলে রাখলে তার ভেতরের B2 ভিটামিনস কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে B2 এর অভাবের আরেকটা কারণ অতিরিক্ত সূর্যালোক হতে পারে। এরপরে অন্ত্রে ফসফোরাইলেশন হ্রাস। যদি ফসফোরাইলেশন হ্রাস পায় তাহলে B2 এর শোষণ হ্রাস পায়। এটাই লিখলাম, B2 এর শোষণ হ্রাস পায়। কেন হ্রাস পাবে? যদি অন্ত্রে ফসফোরাইলেশন কম হয়, এবং সেক্ষেত্রে কিন্তু অন্ত্রে যে শোষণ সেটাও কমে যায়। কারণ B2 ভিটামিনের যদি অভাব হয় তাহলে তো মানে ধরো আমরা যে খাবারগুলো খাই সে খাবারগুলোর ভেতরে অনেক সময় অনেক অ্যান্টিবায়োটিক্স থাকে, বা ধরো বিভিন্ন রকমের গুড ব্যাকটেরিয়াস থাকে, যেগুলো কি করে এই অ্যান্টিবায়োটিকের প্রেজেন্সের জন্য। এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, এই যে অ্যান্টিবায়োটিক গ্রহণ, একই সঙ্গে বলছি এই অ্যান্টিবায়োটিক গ্রহণ বেশি করলেও কি হয়, এই অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে সমস্ত মাইক্রো অর্গানিজমসকে নষ্ট করে দেওয়া, মানে সমস্ত বায়োটিক্সকে নষ্ট করে দেওয়া। এবার বায়োটিক্স কি শুধুমাত্র খারাপ হয়? আমাদের অন্ত্রের মধ্যে কিন্তু ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া দুরকমই থাকে। কিন্তু দেখো অ্যান্টিবায়োটিকের কিন্তু সেই ক্ষমতা নয়, এটা তো একটা কেমিক্যাল, তার কিন্তু সেই বোঝার ক্ষমতাটা নেই যে কোনটা ভালো এবং কোনটা খারাপ। সে কিন্তু শরীরে এসে সমস্ত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে। কিন্তু ভালো ব্যাকটেরিয়া তো আমাদের শরীর থেকে তৈরি হয়, সেটা তৈরি হওয়ার জন্য কিছুটা সময় লাগে, এবং তারাও কিন্তু বিভিন্ন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে। যেমন B2 ভিটামিন কিন্তু অনেকটাই অন্ত্রের যে ভালো ব্যাকটেরিয়া আছে সেগুলো সংশ্লেষ করতে পারে। তাহলে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে বা ফসফোরাইলেশন যদি হ্রাসপ্রাপ্ত হয়, তাহলে যদি এই ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়, তাহলে অনেক সময় B2 এর যেমন শোষণ হ্রাস পাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম B2 নতুন করে তৈরি হওয়াটাও কিন্তু হ্রাস পায়। তাহলে অবশ্যই সামগ্রিকভাবে আমাদের শরীরে B2 ভিটামিনের অভাব দেখা দেবে। এরপরে কি রয়েছে, রয়েছে বমি।
অতিরিক্ত বেশি পরিমাণে যদি কোনো বমি হয়ে থাকে বা কোনো রোগের জন্য যদি কোনো বমি হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণ ভিটামিন B2 নষ্ট হয়ে যায়। যেহেতু B2 জলে দ্রবণীয় ভিটামিন, তাহলে বমির সঙ্গে জলে দ্রবণীয় ভিটামিন কিন্তু অনেকটা বেরিয়ে যেতে পারে, এবং এই বেরিয়ে যাওয়ার জন্য এই সমস্যা দেখতে পাওয়া যায়। বা ধরো যদি পেটে কোনো রোগের জন্য হতে পারে, বা কোনো খাবার হজম হয়নি হতে পারে, এরকম কারণে যদি কোনো অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়, সেক্ষেত্রে বমি হয়, সেক্ষেত্রেও কিন্তু কিছুটা B2 ভিটামিনের লস হতে পারে। ঠিক আছে, এরপরে রয়েছে যকৃতের সিরোসিস। যকৃতের সিরোসিস হলে B2 ভিটামিনের শোষণটা হ্রাস পেয়ে যায়। সঙ্গে মূত্রের পরিমাণ বৃদ্ধি, যেহেতু জলদ্রবণীয় ভিটামিন শরীর থেকে বেশি পরিমাণে যদি মূত্র বেরিয়ে যায়, যদি শুধুমাত্র মূত্র উৎপাদন বৃদ্ধি পায় বা কোনো কারণে বেশি জল খাচ্ছি সেজন্যও হতে পারে, বা শারীরিক কোনো অসুস্থতার কারণেও হতে পারে, যদি মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কিন্তু B2 ভিটামিন কেন অন্যান্য সমস্ত জলদ্রবণীয় ভিটামিনের পরিমাণ হ্রাস পেতে শুরু করে। তার সঙ্গে অ্যান্টিবায়োটিক গ্রহণ বলে দিয়েছি, এবং তার সঙ্গে দৈহিক চাপ। দৈহিক চাপ বলার আগে মূত্রের পরিমাণ বৃদ্ধি সংক্রান্ত আরেকটা কথা বলে রাখি। বিভিন্ন রোগ যখন বলছিলাম, একটা কথা স্পেসিফাই করলে আরেকটু ভালো হয়, যেমন ডায়াবেটিসে তো দেখতে পাওয়া যায়, ডায়াবেটিসের একটা লক্ষণ হচ্ছে যে এই অতিরিক্ত পরিমাণে মূত্র তৈরি হওয়া। ঠিক আছে, সেই জন্য ডায়াবেটিসের আরেক নাম হচ্ছে বহুমূত্র, তাই তো? তাই বহুমূত্র রোগের ক্ষেত্রে যখন অতিরিক্ত পরিমাণে মূত্র তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস রোগীদের B2 এর অভাব দেখতে পাওয়া যায়। এবং লাস্টে দৈহিক চাপ। দৈহিক চাপ বলতে যে ব্যাপারটাকে আমি মেনশন করার চেষ্টা করছি, সেটা হচ্ছে ধরো গর্ভাবস্থায় বা প্রসূতি অবস্থায় এরকম সময় যখন চাহিদা বাড়ছে শরীরে, সেই সময় যদি সঠিক পরিমাণে B2 এর সাপ্লাই না থাকে, সেক্ষেত্রে B2 এর অভাব হতে পারে। তাহলে প্রত্যেকটা পয়েন্ট ডিটেইলে বুঝলাম, আশা করি এই নিয়ে কোনো সমস্যা থাকবে না। ডাইরেক্ট চলে যাচ্ছি যে অভাবের ফল কি হয়। অভাবের কারণগুলো জানলাম, অভাবের ফলটা দেখব। প্রথম যে ফলটা দেখব সেটা হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। একটা ছবি রেখেছি, এই ছবিটা কিন্তু খুব আনকমন ছবি না, আমাদের আশেপাশে অনেকের ক্ষেত্রেই আমি এই ছবিটা দেখেছি, বা তোমরাও নিশ্চয়ই দেখেছো। অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস মানে হচ্ছে আমাদের এই যে ঠোঁটের দুই কোণে, মুখের দুই কোণে ঘা তৈরি হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রথম পয়েন্টে লিখছি, মুখের দুপাশে ঘা, এবং একদম দগদগে ঘা, এবং ফেটে যাওয়া, মানে ঠোঁটের দুপাশ ফেটে যাওয়া, এবং তার সঙ্গে মুখের দুপাশে ঘা দেখতে পাওয়া যায়, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। এইটাই হচ্ছে একটা রোগ যেটার এই ধরনের সিমটমস দেখলে আমি বুঝতে পারবো এই রোগটা হলো অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, এবং এটা B2 এর অভাবজনিত ব্যাধি। এরপরে কোথায় যাচ্ছি? এরপরে যাচ্ছি চিলোসিস আর গ্লসাইটিসে। চিলোসিসের একটা ছবি তুমি ডান দিকে দেখতে পাচ্ছ, গ্লসাইটিসের ছবিটা হচ্ছে বাঁদিকে। জিভের ক্ষেত্রে ম্যাজেন্টা রঙের জিভ, ম্যাজেন্টা বর্ণের জিভ, আচ্ছা ম্যাজেন্টা রঙের জিভ, এবং তার সঙ্গে হচ্ছে জিভে ঘা। এর প্রধান লক্ষণ তুমি দেখতে পাবে। দেখো জিভের ভেতরে কিরকম ঘায়ের মতন অবস্থার সৃষ্টি হয়েছে। গ্লসাইটিস, গ্লস ওয়ার্ডটা কিন্তু এসছে জিভ থেকে, আইটিস মানে ঘা, তাই জিভে ঘাকে বলা হয়ে থাকে গ্লসাইটিস। গ্লসাইটিস হচ্ছে একটা খুব পার্টিকুলার বৈশিষ্ট্য B2 এর অভাবের ফলে। ঠিক আছে, এবং তার পাশে ওদিকে দেখতে পাচ্ছ চিলোসিস। চিলোসিসে মানে হচ্ছে এই যে ঠোঁট এরিয়াটা, হ্যাঁ, ঠোঁট ফুলে যাওয়া। এর বৈশিষ্ট্য যদি আমি এখানে লিখি, তাহলে লিখছি 1 নম্বরে ঠোঁট ফুলে যাওয়া এবং ফোলা সঙ্গে ফেটে যাওয়া, এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে ঘা। ঠোঁটে ঘা, ঠোঁটের কোণে ঘা, এবং ঠোঁট ফুলে যাওয়া এবং ফেটে যাওয়া হচ্ছে এই
চিলোসিসের একমাত্র লক্ষণ। তাহলে গ্লসাইটিস এবং চিলোসিস এই দুটো ওয়ার্ডের মানে আমরা জানলাম এবং এই দুটো রোগের বৈশিষ্ট্য সম্পর্কেও কিন্তু আমরা জেনে ফেললাম। এরপরে কি রয়েছে দেখব, রয়েছে সোবেরিক ডার্মাটাইটিস এবং স্ক্রোটাল ডার্মাটাইটিস। সোবেরিক ডার্মাটাইটিসে তুমি দেখতে পাচ্ছ স্কিনের ওপরে আঁশ উঠছে, তাহলে প্রথম পয়েন্ট এটাই হবে, ত্বকে আঁশ ওঠে, তার সঙ্গে কি হয়, খসখসে হয়ে যায় ত্বক। অবশ্যই যদি ত্বকে মানে খসখসে হয়ে যায় সেখান থেকে আঁশ উঠবেই, এবং ত্বকে ঘা তৈরি হয়। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম ঘায়ের মতন লেশন দেখতে পাওয়া যাচ্ছে। এবং স্ক্রোটাল ডার্মাটাইটিসেও কিন্তু পুরুষ যৌনাঙ্গের ক্ষেত্রে আঁশ ওঠে এবং এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। ডার্মাটাইটিস ওয়ার্ডটারে, ডার্মা মানে হচ্ছে স্কিন, টাইটিস মানে হচ্ছে তার কোনো সমস্যা, আইটিস মানে ঘা, তাহলে স্কিনের যে ঘা সেখান থেকে আমি বলতে চাইছি ডার্মাটাইটিস। তাহলে সোবেরিক ডার্মাটাইটিসের প্রধান যে লক্ষণ সেই দুটোর মধ্যে আরেকটা যে খুব ইম্পর্টেন্ট লক্ষণ সেটা হচ্ছে আমাদের ত্বকের যে লোমকূপ থাকে সেই লোমকূপের জায়গায় ত্বকের এই আঁশগুলো বা যে চামড়া উঠছে সেগুলো জমা হয়ে যায়, তার ফলে সেই জায়গাগুলো লোমকূপগুলো বন্ধ হয়ে যায়, ফলে সেখানটা আরো বেশি খসখসে হয়ে যায়। এটাও কিন্তু সোবেরিক ডার্মাটাইটিসের একটা লক্ষণ, এই জন্যই এর নাম সোবেরিক ডার্মাটাইটিস। ঠিক আছে, তাহলে সোবেরিক ডার্মাটাইটিস আর স্ক্রোটাল ডার্মাটাইটিস কাকে বলে এবং B2 এর অভাবের ফলে কিন্তু এই দুটো রোগ দেখা যায়। এরপরে কি রয়েছে, রয়েছে চোখ আলোক সংবেদী। এই রোগটির যে নাম সেটাকে বলা হয় ফোটোফোবিয়া। ফোটোফোবিয়া ওয়ার্ডটাকে যদি আমি ভাঙি, ফোটো মানে হচ্ছে আলো এবং ফোবিয়া মানে হচ্ছে ভয়, তার মানে আলোতে ভয় পাওয়া। তাহলে এর লক্ষণ কি হবে, লক্ষণ হবে হচ্ছে খুব জোরালো আলোতে কম দেখতে পাওয়া, মানে জোরালো আলো দেখলেই চোখটা বন্ধ করে নেওয়া, ভালো করে তাকাতে না পারা। এবং এর ফলে কি হয়, আমাদের যে কর্নিয়াটা থাকে সেটা খুব আলোক সংবেদী হয়ে পড়ে। এর ফলে অতিরিক্ত আলো সে দেখতে পায় না, মানে অতিরিক্ত আলো সে সহ্য করতে পারে না, আলোর সে চাপটা সেটা সে সহ্য করতে পারে না। তার ফলে এই মানুষদের ক্ষেত্রে দৃষ্টিশক্তির ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। এটাও কিন্তু একটা B2 এর অভাবের ফল। এরপরে কি রয়েছে দেখব, রয়েছে মূত্রের পরিমাণ হ্রাস। B2 এর অভাবের ফলে সামগ্রিকভাবে মূত্রের পরিমাণ হ্রাস পায়, তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং মূত্রের পরিমাণ হ্রাস পেলে কিন্তু মানে আমাদের শরীরের শারীরবৃত্তীয় কিডনির বিভিন্ন সমস্যা, কিডনি স্টোন বা কিডনির ক্ষেত্রে বিভিন্ন মানে কিডনির কাজ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো অবশ্যই পরিলক্ষিত হবে। এবং লোহিত কণিকার অপরিণত অবস্থা, যেহেতু লোহিত কণিকার সম্পূর্ণ বিনাশ এবং বৃদ্ধিতে, বিকাশ এবং বৃদ্ধিতে B2 এর একটা অবদান রয়েছে, তাই B2 এর অভাব হলে কিন্তু অপরিণত লোহিত কণিকা তৈরি হবে। এবার তুমি আমাকে বলো, অপরিণত লোহিত কণিকা যদি তৈরি হয় তাহলে কি হবে? অপরিণত লোহিত কণিকা তৈরি হলে সেটার মধ্যে সঠিক পরিমাণে হিমোগ্লোবিন থাকবে না, হিমোগ্লোবিন না থাকলে সেটা অক্সিজেন পরিবহন করতে পারবে না, কার্বন ডাই অক্সাইড পরিবহন করতে পারবে না। তার ফলে ফাইনাল রেজাল্ট কি হবে? আমাদের অ্যানিমিয়া তো হতেই পারে, তার সঙ্গে শ্বাসকষ্ট হতে পারে এবং শরীরের এই পরিবহনজনিত এবং রক্তজনিত বিভিন্ন রকমের ব্যাধি দেখা দিতে পারে। এরপরে এইখানেই কিন্তু আমাদের আজকের অভাবের ফল পাঠটা শেষ হয়ে গেল। B2 এর অভাবের ফল পড়ালাম। অভাবের ফল পড়াতে গিয়ে কিন্তু ভিটামিন B2 এর কাজগুলো একটু একটু ছুঁয়ে গেছি, তবে এই স্বল্প ক্লাসের পরিসরে এতখানি বোঝানো তো সম্ভব নয়, তাই জন্য খুব ছোট একটা পার্ট নিয়ে আজকের আলোচনা করলাম। যদি সম্পূর্ণ বিষয়টা জানতে হয়, ভিটামিনস মিনারেলস সম্পর্কে ডিটেলসে ক্লাস করতে হয়, তাহলে তোমাকে জয়েন করতে হবে টিউটোপিয়া লাইভ ক্লাসে, টিউটোপিয়া লাইভ অ্যাপে, যেখানে প্রতি সপ্তাহে আমি একটা নিউট্রিশন ক্লাস নিই, 2 ঘন্টার নিউট্রিশন ক্লাস। সেই ক্লাসের প্রথম 1.5 ঘন্টা আমি একদম ডেডিকেটেড প্রত্যেকটা টপিক ধরে ধরে ডিটেলসে পড়াই এবং তার সঙ্গে পরে 1/2 ঘন্টা সময় থাকে এবং ক্লাস চলাকালীন যে কোনো প্রশ্ন তুমি আমার সামনে রাখতে পারো, আমি কিন্তু সেটা তোমার প্রয়োজন মতন ডিটেলসে বলে দেবো। ইভেন কোনো ক্লাস যদি তুমি মিস করে যাও সেক্ষেত্রেও কোনো চিন্তা করার প্রয়োজন নেই, কারণ ক্লাসের রেকর্ডেড ভার্সন অ্যাভেলেবেল থাকে অ্যাপে। তোমার পরীক্ষার আগে হোক বা তোমার ক্লাস মিস করে অন্য সময় যখন তুমি পড়াশোনা করছো তখন হোক, তুমি চাইলেই কিন্তু সেই ভিডিও আবার প্লে করে বারবার প্লে করে দেখে ফেলতে পারো।
তাই তোমার যখন চাই তখন তুমি সেই ভিডিওর কিন্তু অ্যাক্সেস করতে পারবে। সঙ্গে পরীক্ষায় লেখার জন্য থাকছে আমাদের ভালো একটা নোটস, যেই নোটস দেখে তুমি পরীক্ষায় আনসার লিখতে পারবে। তাহলে তোমার যদি মনে হয় তুমি সেই ক্লাস জয়েন করতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওতে দেওয়া নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের আরেকটা ভিডিওতে, কারণ ইউটিউবের এই ভিডিওগুলো তো চলতেই থাকবে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা এই কমেন্ট বক্সে জানাতে পারো। কোনো ভিডিও যদি প্রয়োজন হয়, কোনো চ্যাপ্টারের ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয়, সেগুলো তোমরা জানাতে পারো। এর আগে অনেকেই আমাদেরকে জানিয়েছো যে এই চ্যাপ্টারের ভিডিও হলে ভালো হয়, আমি কিন্তু সেই ভিডিও করার চেষ্টা করেছি, এর পরেও করতে থাকবো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের দিন, ততদিন কিন্তু খুব ভালো থেকো।